ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা। চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষ। আটক 144 ধারা জারি, যৌথ বাহিনী মোতায়েন। ভোলায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। অভিযানে পুলিশ। রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় গ্রেফতার 5, এখনো থমথমে এলাকা। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি, বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন। ডিসেম্বরে কাতারে আরেকটি বৈঠক। কূটনৈতিক দক্ষতায় প্রত্যাবাসনের পথ হতে পারে সুগম। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে ব্যাপক ধরপাকড়। আটক 4 শতাধিক। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও 58 ফিলিস্তিনি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত চট্টগ্রামের হাটহাজারী। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে যৌথ বাহিনী। লাঠিসোঁটা নিয়ে সড়কে সংঘর্ষে জড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের দুই পক্ষ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। শনিবার জশ্নে জুলুসের ছবি তুলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয় এক যুবক। এরই জেরে হাটহাজারী মাদ্রাসার সামনে মাদ্রাসার শিক্ষার্থীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভাঙচুর করে যানবাহন। দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিন সন্ধ্যায় হাটহাজারী থেকে ফটিকছড়ি ফেরার পথে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন, যা চলবে বিকেল 3টা পর্যন্ত। মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে সড়ক খুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটাকে স্বাভাবিক রাখার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল বাহিনী একসাথে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। 144 ধারা জারি থাকাকালীন সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বহন সহ 5 বা এর বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, চট্টগ্রাম। নিজ বাড়িতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোলায় শনিবার রাতে মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানীকে হত্যা করে দুর্বৃত্তরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী। তদন্তে মাঠে নাসির লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিজ ঘরের ভেতরে দুর্বৃত্তের হামলার শিকার হলেন মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী। তার রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজন ও প্রতিবেশীরা। শনিবার রাত 9:15টায় ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে মাদ্রাসা শিক্ষক আমিনুলের ঘরের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আমিনুলের চিৎকারে প্রতিবেশী এক নারী সেখানে গিয়ে বাড়ির সামনের গেট ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী হাসপাতালের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। আলেম ওলামা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, কিন্তু প্রশাসনের নীরবতা আমরা কোনোভাবে সহ্য করব না। 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ছিলেন। সময় সংবাদ, ভোলা।
রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ মৃধা সহ শাফিন সর্দার, এনামুল হক জনি ও কাজী অপুকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা অন্তত 3,500 জনকে আসামি করে মামলা করে। রাজবাড়ীতে মাজারে হামলা ও সংঘর্ষ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী সহ 5 জনকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, গত শুক্রবার নুরাল পাগলের এই দরবারে হামলার সময় পুলিশ এই হামলাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করলে এখানে পুলিশের উপর এই বিক্ষুব্ধ জনতা হামলা করে এবং এতে 10 থেকে 12 জন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় 3,000 থেকে 3,500 জনকে আসামি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী এই মামলায় গত রাতে জেলা গোয়েন্দা পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে এবং এই 5 জনের মধ্যে 2 জন স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের মোট 2 জন নেতা রয়েছেন। এদের মধ্যে হিরু মৃধা, তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, এবং মাসুদ মৃধা নামে একজন রয়েছেন, তিনি গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তো তাদেরকে আজই রাজবাড়ীর আদালতে তোলা হবে বলে আমাকে নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। এছাড়া অন্য কোনো মামলা আর এই ঘটনায় দায়ের হয়নি। পুলিশ যেটি জানিয়েছেন যে নুরাল পাগলের যারা পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং এই যে নতুন মামলা, এই মাজারে হামলার ঘটনায় মামলা নতুন করে দায়ের করা হবে। নুরাল পাগলের পরিবারের সদস্যরা এই মামলা দায়ের করবেন বলে জানা গেছে। এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, ডাকসু নির্বাচনের আজকেই শেষ দিনের প্রচারণা, তাই সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে তাদের যেই নির্বাচনী প্রচারণা সেটি চালাচ্ছেন। এই মুহূর্তে আমি ভিসি চত্বর এলাকায় আছি, সেখানে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা লিফলেট নিয়ে, যেহেতু এখানে ইউনিভার্সিটির বিভিন্ন বাস বিভিন্ন গন্তব্য থেকে এখানে এসে নামে দাঁড়ায় এবং সে কারণে শিক্ষার্থীরা এখান থেকে নেমে বিভিন্ন জায়গায় ক্লাস করতে যায়, বিশেষ করে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি সহ বিভিন্ন সমাজবিজ্ঞান অনুষদ সহ বিভিন্ন জায়গায় যায়, যে কারণে প্রার্থীরা টার্গেট করে যে এখানে এসে সকল শিক্ষার্থীদের পাওয়া যাবে একসাথে। সে কারণটিতেই এখানে আসলে তারা উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে এই যে তাদের যে নির্বাচনী প্রচারণার যে লিফলেট সেগুলো তারা বিলি করে। সকাল থেকে এই ভিসি চত্বর ছাড়াও আমরা যেটি দেখেছি কলাভবন, বিজনেস ফ্যাকাল্টির সামনে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে, বিভিন্ন হলগুলোর গেটে, বিশেষ করে হলপাড়ায়, যে হলপাড়ায় 3-4টি হল রয়েছে, বিজয় 71 হল, শেখ মুজিব হল, জিয়াউর রহমান হল, জসিমউদ্দিন হল, সেই জায়গাটিতে আমরা দেখেছি সেখানেও প্রচুর ভিড়। শিক্ষার্থীরা যারাই হল থেকে বের হয়েছে, প্রার্থীরা তাদেরকে তাদের সেই নির্বাচনী প্রচারের জন্য তাদের লিফলেট বিলি করেছে। এছাড়াও শেষ মুহূর্তের জন্য আজকে প্রত্যেকটি প্রতিরোধ পরশুই তাদের বিভিন্ন ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তারা তাদের এই প্রচারণা আজকে শেষ করবে এবং আজকে রাত 12টা পর্যন্ত প্রচারণা, যেহেতু সে কারণে তারা একেবারেই শেষ মুহূর্তে প্রার্থীদের
শেষ মুহূর্তে যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তারা দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির মাধ্যমে তাদেরকে নিজেদের কাছে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং সেই বিষয়গুলো তারা সামনে আনার চেষ্টা করছেন, যেগুলো তারা ইশতেহার উল্লেখ করেছেন সেগুলোতে তারা দিচ্ছেন, সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের খবর জানতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে অংশ নিতে যেসব প্রার্থীরা মনোনয়ন তুলেছেন আজ তারা মনোনয়ন জমা দেবেন এবং গত এবং আজকে মিলিয়ে যে দুদিন, সেই দুদিনে 479 জন রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন এবং 750-র মতো শিক্ষার্থী তারা হল সংসদের মনোনয়ন জমা দিবেন। প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার মাত্র 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে 450-র মতো শিক্ষার্থী হল সংসদ এবং যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন তারা জমা দিবেন এবং 700-র মতো শিক্ষার্থী হল সংসদে মনোনয়ন জমা দিবেন এবং সকাল 10টা থেকে শুরু হয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে কাজ সেটি চলবে বিকেল পর্যন্ত। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আসেনি। এখানে নির্বাচন কমিশন যেটি বলছেন যে যেহেতু ড্রপ টেস্টের কাগজ তারা পেয়েছেন এবং সে কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, তারা আশা করছেন যে দুপুরের পর থেকে জমজমাট যে পরিবেশ সেই পরিবেশে আসলে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে মনোনয়নপত্র জমার সময় মনোনয়ন ড্রপ টেস্টের যে প্রতিবেদন সেটির সাথে তাদের যে পরিচয়পত্র রয়েছে, হলের যে সংযুক্তির কাগজ রয়েছে সেটি তারা জমা দিতে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল এবং আগামী পরশু দিন এই দিন মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার যে পরিবেশ সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। আমরা যাব এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী জয়, সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। আকাশে মেঘের ঘন ঘটা, এর মধ্যেই 10 দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে নির্বাচনী প্রচারণা, তোড়জোড়ি নির্বাচনী প্রচারণা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মূলত আর মাত্র 4 দিন রয়েছে নির্বাচনের, বাকি 2 দিন প্রচারণার জন্য সময় পাবে প্রার্থীরা। এরই মধ্যে গতকাল রাতে একটি ঘোষণা এসেছে, সেটি হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। সেই অনুযায়ী ধারা মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে মূলত তার ছাত্রত্ব না থাকায় তার তিনি যে ভিপি পদে দাঁড়িয়েছিলেন সেই প্রার্থিতা বাতিল হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 147 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এর মধ্যে 60টি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা এবং এই 60টি প্যানেল থেকেই মূলত নির্বাচনের প্রতিনিধিত্ব করছেন এবং স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। আমরা কালকে দেখেছি 3 বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাদের নির্বাচনী 8টি ইশতেহার ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি আজকে ছাত্র শিবির বেলা 2টা নাগাদ তাদের ইশতেহার ঘোষণা করবে। সে মোতাবেক জমজমাট নির্বাচনের আমেজ ফুটে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যদিও একটি ঘটনাকে কেন্দ্র করে কিছুটা একটি পক্ষের মধ্যে একটু মনোমালিন্য রয়েছে এবং তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানোর কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে আসছে 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচন কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে নির্বাচনী প্রচারণার প্রায় সকল কাজই প্রায় গুছিয়ে নিয়ে এসেছে প্রার্থীরা। তারা সবাই নিজেদের জয়ের ব্যাপারে স্বপক্ষে বলছেন যে তারা মোটামুটি জয়ের ব্যাপারে নিশ্চিত এবং নির্বাচনী প্রচারণা ভালো হয়েছে এবং নির্বাচন অংশ নেওয়ার জন্য তারা মুখিয়ে আছেন। যে কোনো মূল্যে নির্বাচন যাতে নিশ্চিত হয় এবং কোনো পর্যায়ে কোনোভাবেই যেন নির্বাচন কোনোভাবে ভেস্তে না যায় সেজন্য তারা বলেছেন প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ প্রস্তুতি নিয়ে খবর। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার আগে যুক্ত ছিলাম রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার গোড়ায় রয়েছে আবাসন সংকট। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রায় 40,000 শিক্ষার্থীর তুলনায় সিটের সংখ্যা মাত্র 18,000। একনেক কর্তৃক 2,800 কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেও প্রকল্পটি বাস্তবায়ন করতে লাগবে 5 বছর। তাতেও নিশ্চিত হবে না শতভাগ আবাসন, বাদ রয়ে যাবে বড় একটি অংশ। বিদ্যমান এই সংকটকে মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা।
তবে প্রতিশ্রুতি ঠিক কতটা বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাবাব ওয়াসির রিপোর্টে বিস্তারিত। আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা আবাসন সমস্যা দূরীকরণ। প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা, ওয়ান স্টুডেন্ট ওয়ান সিটের কথা আমরা বলতেছি। পুরনো ভবনগুলোর সংস্কার, সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ করতে প্রশাসনকে বাধ্য করা। নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হবে। এবারের ডাকসু নির্বাচন ঘিরে বারবার উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে প্রায় সবকটি প্যানেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গণরুম গেস্টরুম কালচার বন্ধ হলেও সিট সংকট কাটেনি। 18টি হলে ধারণ ক্ষমতা 18,000 হলেও শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 40,000। 8 জন থাকতে হচ্ছে একটা রুমের মধ্যে মিনিমাম, তারপরে টেবিল হলো মাত্র 4টা। আবার যদি আমরা পড়াশোনা করার জন্য বাকি 4 জন তো নিচে যাই আমাদের রিডিং রুমে, ওইখানে নাই হলে আবার সিট। তো ওইভাবে পলিটিক্যাল কালচারটা নাই, তারপরেও কেন হচ্ছে একটা রুমে, এই যে একটা রুম, এই রুমে কেন 4 জনের রুমে 8 জন বা 10 জন থাকবে? এক্সট্রা যে কিছু কাজ করবে একাডেমির বাইরে, একাডেমির পড়াশোনাটা করাই তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আসা নেতৃত্ব ঠিক কতটা দূর করতে পারবে আবাসন সংকট তা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। প্রথমে আসলে এটা নিয়ে অনেক কথা বলবে, এখনও কথা বলতেছে, ইশতেহার দিচ্ছে, অনেক কথা বলতেছে, বাট আলটিমেটলি এই সমস্যাটা আসলে বিশ্ববিদ্যালয়ের একদম গোড়ার সমস্যা। ইশতেহার সবাই দিচ্ছে, বাট হচ্ছে আমি সামগ্রিকভাবে কোনো কাজ করতে পারছি কিনা বা শুরু করতে পারছি কিনা, আমার ইনিশিয়েট যে পর্যায়টা, এরকম কোনো একটা কিছু করলে হয়তো আমরা আশ্বস্ত পেতাম। বিভিন্ন প্রার্থীর ইশতেহারে ব্যাপারটি উঠে আসছে, তো এটা আসলে শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হতে পারে সেটাই আসলে শেষ পর্যন্ত দেখার বিষয়। হলে হলে ভবন সংখ্যা বৃদ্ধি করে সংকট সামাল দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 2,840 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে সিট বাড়বে 7,700টি। তারপরও আবাসনের বাইরে থাকবে 35% শিক্ষার্থী। কোষাধ্যক্ষ বলছেন, পর্যাপ্ত বরাদ্দের অভাবে আবাসন সমস্যা দ্রুত সমাধান সম্ভব হচ্ছে না। যারা ইলেক্টেড হয়ে আসবেন অবশ্যই তাদের সাথে আমরা একসাথে কাজ করব, করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ভোটারদের কাছে, সেটা যতটুকু পারে আমরা তার সহযোগিতা করব। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা এই আবাসন সমস্যা দূর করার জন্য পুরোপুরি নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই, কারণ আমরা অর্থ পাই সরকারের কাছ থেকে। সরকার যদি আমাদেরকে অর্থ বরাদ্দ দেয় তখন আমরা কিছু করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার আমূলে যেই সমস্যাটি তা হলো শিক্ষার্থীদের আবাসন সংকট। হলে থাকা খাওয়ার প্রতিদিনের লড়াইয়ের মধ্যে থেকে একাডেমিয়ার বাইরে উন্নত শিক্ষা, গবেষণা কিংবা স্কিল ডেভেলপমেন্টে মনোনিবেশ করতে পারছেন না শিক্ষার্থীরা। এই অবস্থা থেকে উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিংবা আসন্ন ডাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক কতটা ভূমিকা রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে চলতি মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের সম্মেলন। এছাড়া ডিসেম্বরে কাতারেও হওয়ার কথা রয়েছে আরেকটি বৈঠক। সংকট সমাধানে এসব সম্মেলন থেকে আসতে পারে নানা প্রস্তাবনা। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে রোহিঙ্গাদের ফেরানোর পথ সুগম করতে পারে এসব সম্মেলন। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই ইউনিটি একত্রণ। জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজায় আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও একটি ঈদ আসতে বাকি আর 6 মাস, কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের? সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই 7 দফা। কথা মূলত মোটা দাগে সেই 17-18 সালে 5 দফা, এখন 7 দফা, বেসিক্যালি জিনিসগুলো কাছাকাছি আছে। সমস্যা যেটা হলো যে এখন এই মোবিলাইজেশনটা লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো, অথবা যে ভূরাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো জটটা ছাড়াতে পারলাম কিনা, সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই। একটি দাবি যেটা বলা হয়েছে রোডম্যাপের ব্যাপারে, এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি। এটাকে একটু বলা যেতে পারে রিইনফোর্স করা। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলাপ আলোচনা খুব বেশি হচ্ছিল না, কাজে সেটাকে
আবার একটু চাঙ্গা করা। কক্সবাজারে অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য। এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের এসব সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ। কূটনৈতিকভাবেই এটার সাথে সংযুক্ত থাকা ছাড়া তো আর কোনো অপশন আমাদের জন্য নাই, কাজে সেটা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের যারা স্টেক হোল্ডার, যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন, তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন। আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গারা তাদের নিজেদের কথা বলার কোনো সুযোগ পাবে কিনা এখনো সেটা আমরা জানি না, যদিও আমরা শুনেছি যে সেটার একটা প্রচেষ্টা চলছে। সেটা হলে সেটা অনেকটা নতুনত্ব থাকবে যে তারা নিজেদের দিক থেকে কিছু বক্তব্য উপস্থাপন করতে পারে যে তারা আসলে কিভাবে কি চাচ্ছে। প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ। মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে যে তারা রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করার জায়গাটা তৈরি হতে হবে। এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম APHR প্রতিনিধিরা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকার আদালত থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এসআই সহ 11 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 12 আগস্ট দুপুরের খাবারের বিরতিতে রেস্তোরাঁয় নেমেছিলেন তারা। অভিযোগ উঠেছে, ঘুষ নিয়ে ওই রেস্তোরাঁর একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউরকে গোপন বৈঠকের সুযোগ করে দেন পুলিশ সদস্যরা। নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দনগরে নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার 11 জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শহরের দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের ভেতরে ক্যাশিয়ার ইকবাল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় যে শতাব্দী ফিলিং স্টেশন রয়েছে, সেই শতাব্দী ফিলিং স্টেশনের যে ক্যাশিয়ার ইকবাল হোসেন, তার রক্তাক্ত মরদেহ পাওয়া গিয়েছে যেই ফিলিং স্টেশনের অফিস কক্ষে। এবং যেমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই যে শতাব্দী ফিলিং স্টেশন, সেই শতাব্দী ফিলিং স্টেশনে এই যে ক্যাশিয়ার ইকবাল হোসেন এবং তার আরেক সহযোগী রতন কিন্তু রাতের বেলা এখানে থাকতেন এবং কাজ করতেন। এবং গতকালকে রাতেও কিন্তু এখানে তার সহযোগী রতন সহ এই ফিলিং স্টেশনের যে অফিস কক্ষ সেখানেই তারা কার্যক্রম শেষে ঘুমিয়েছিলেন। এবং সকালবেলা আরেক সহযোগী শিফটের ডিউটিতে এসে আসলে ইকবালের যে রক্তাক্ত মরদেহ এটি দেখতে পান এবং পুলিশকে খবর দেয়। এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত রতন যে আরেকজন সহযোগী রাতের বেলা ইকবালের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু নিখোঁজ আছেন। এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর ক্রাইম সিন এসে পৌঁছেছে এবং তারা কিন্তু যে অফিস কক্ষে ইকবালের রক্তাক্ত মরদেহ আছে সেখানে গিয়ে আসলে ক্রাইম সিনের সম্ভাব্যত সব রকমের যে এই প্রমাণাদি সেগুলো নিয়ে যাচাই বাছাই করবেন। এবং ইতিমধ্যেই যে শতাব্দী ফিলিং স্টেশনটি রয়েছে, সেই শতাব্দী ফিলিং স্টেশনের এলাকা কিন্তু আসলে পুলিশ ঘিরে রেখেছে এবং জনসাধারণ কাউকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে ইকবাল হোসেন মারা গিয়েছেন, তিনি কিন্তু সিরাজগঞ্জ সদর এলাকার বাসিন্দা এবং তার পরিবারের মানুষজন কিন্তু খবর পেয়ে এখানে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে প্রায় 2.5 বছর ধরে কিন্তু ইকবাল এখানে চাকরি করতেন এবং তার পরপরই যে রতন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তিনি কিন্তু এখানে যোগদান করেছিলেন। তো ঘটনা কেন বা কি জন্য রহস্য আসলে মন নিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, এটি দেখার পর আমাদেরকে জানাতে পারবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দেশের ডেঙ্গু পরিস্থিতি এবার ভিন্ন চিত্র দেখাচ্ছে। রাজধানীর বাইরে প্রান্তিক জনপদেও বাড়ছে এডিস মশার দাপট। বিশেষ করে বরিশাল জেলায় শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি রোগী। এতে এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। ডেঙ্গু এখন শুধু শহরের সমস্যা নয়, প্রান্তিক জনপদেও বেড়েছে এডিস মশার উপদ্রব। শহরের মতো গ্রামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এখানে অল্প বৃষ্টিতেই জমে থাকে পানি, আর সেই জমে থাকা পানি এডিস মশার বংশ বিস্তারের আদর্শ স্থান।
বিশেষজ্ঞরা বলছেন প্রান্তিক পর্যায়ে আক্রান্তের হার শহরের সঙ্গে সম্পৃক্ত। গ্রাম থেকে আসা রোগী শহরে এলে তাকে কামড়ানো মশার মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এবছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, যা উদ্বেগজনক। পুরোপুরি বলা যাবে না যে এটা একটা শহরের ডিজিজ, এখন কিন্তু আমাদের গ্রামেও হচ্ছে। এটা রিজন হচ্ছে যে আমাদের র্যাপিড আরবানাইজেশন এবং ইন্টারনাল মাইগ্রেশন হয়। আমাদের কিন্তু কমিউনিকেশনের সুবিধা বৃদ্ধি পাওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় লোকজন চলাচল বৃদ্ধি পেয়েছে। তাতে কিন্তু এক জায়গায় যদি ধরুন ঢাকায় যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে যদি তার গ্রাম এলাকায় যায়, তাকে যদি মশা কামড়িয়ে আরেকজনকে কামড়ায়, হি উইল বি ইনফেক্টেড উইথ ডেঙ্গি। চোখ লাল, পেটে পানি আসা সহ এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগী হঠাৎ করে প্রলাপ বকা শুরু হয়েছে, আনকনসাস হয়ে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং আমি যদি ব্লাড প্রেশার চেক করে দেখি যে তার ব্লাড প্রেশারও ফল করছে, সেগুলো কিন্তু খুবই ওয়ার্নিং সাইন। এইসব ব্যাপারে যথেষ্ট সাথে সাথে আমাদের হসপিটালে ভর্তি হতে হবে। নিয়মিত কীটনাশক ছিটানো, পরিচ্ছন্নতার অভিযান ও দ্রুত রোগী শনাক্তের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। একই দিনে বিক্ষোভে উত্তাল ইউরোপ ও যুক্তরাষ্ট্র। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে রাজপথে নামেন হাজারো মানুষ। এ সময় অন্তত 425 জনকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও শিকাগোতে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক বাহিনী মোতায়েন ও অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাজারো মানুষ। লন্ডনে ডিফেন্ড আওয়ার জুরিস শীর্ষক সমাবেশে নামেন শত শত মানুষ। তারা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে ও ইসরায়েল বিরোধী স্লোগান দিলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় কয়েকশো সদস্যকে। কয়েক সপ্তাহে এভাবে শত শত সমর্থক আটক হয়েছেন, যাদের অনেকে ষাটোর্ধ্ব। সংগঠনটি মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকারের এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। যারা জীবনে কোনো বিক্ষোভে নামেননি, তারাও এখন বিবেকের টানে ভাবছেন, আমি আর সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখে কিছু না করে থাকতে পারি না। প্রতিবন্ধী, মধ্যবয়সী ও প্রবীণদের গ্রেফতার করা হচ্ছে। তাদের অপরাধ, তারা শিশু হত্যার বিরোধিতা করছেন। একই দিন ওয়াশিংটন ডিসিতে উই আর অল ডিসি শীর্ষক মিছিলে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতা করেন। গত মাসে রাজধানীর পুলিশ বাহিনীকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় নামানো হয় সেনা ও অভিবাসন কর্মকর্তাদের। অথচ সরকারি তথ্য বলছে শহরে 2024 সালে সহিংস অপরাধ 3 দশকের মধ্যে সবচেয়ে কম ছিল। শিকাগোতে নৌঘাটির সামনে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দেন, যা আতঙ্ক সৃষ্টি করেছে শহরে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। বাজেট ঘাটতি ও ঋণ সংকটে টালমাটাল ফ্রান্স। এ অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো। এছাড়া জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরুর সরকারও সোমবার অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ম্যাক্রোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলা হয়। এ বিষয়ে বামপন্থী দলের নেতা জো লুক মালশো বলেন, ম্যাক্রোর এখন ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তার দল এলএফআই যদি ক্ষমতায় থাকতো, তবে ফরাসি নৌবাহিনীর মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোকে গাজা উপকূলে পৌঁছে দেওয়া হতো বলেও উল্লেখ করেন বাম নেতা। সংবাদ। এবারে খেলার খবর। এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ। সকাল 10:15 প্রথম ধাপে যায় দলের একাংশ ও কোচিং স্টাফের সদস্যরা। লিটন, জাকের, তাওহিদ হৃদয় সহ প্রথম ধাপে দেশ ছাড়েন টাইগারদের 9 ক্রিকেটার। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ। সাইফ হাসানের সুযোগটা মিলেছে হুট করে, প্রমাণ করেছেন নিজেকে। এখন দলের সঙ্গে এশিয়া কাপের লড়াইয়ে ক্রিকেটারদের ভাগ্য এভাবেই বদলায়, তবে সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ। সাইফও নিশ্চয়ই জানেন বিষয়টা। এবারের এই এশিয়া কাপ সহজ নয় লিটন রিশাদদের জন্য। আফগানিস্তান আর শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে। আর এবারের আসরে নেই পঞ্চপাণ্ডবের কেউ। তবু জাকের আলীর চোখে বড় স্বপ্ন। দেশ ছাড়ার আগে জানালেন, দলের ভেতরের পরিবেশটাও বেশ ভালো।
যদি সবাই বিশ্বাস করি, আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। এই এশিয়া কাপের আগে প্রস্তুতিটাই বাংলাদেশের বড় শক্তি। জুলিয়ান উডের পাওয়ার হিটিং ট্রেনিংয়ে মিলেছে ভিন্ন মাত্রা। এই কোচের অন্যতম পছন্দ জাকের আলী। ব্যাট হাতে তার প্রতিদান দেওয়ার অপেক্ষায় জাকের নিজেও। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে। তো ভালো সময় পার করেছে। যদিও এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুখস্মৃতি নেই টাইগারদের। এখানে খেলা 2 ম্যাচই হেরেছে তারা। 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 84 রানে গুটিয়ে যায় দল, যেটা এই মাঠে সর্বনিম্ন। এছাড়া একাধিক ক্রিকেট বিশ্লেষকরা লিটনের দলকে দেখছেন না সেরা চারে। শঙ্কা থাকলেও মাঠের খেলাতেই ভরসা রাখতে চান জাকের। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। এদিকে এশিয়া কাপ খেলতে এরই মধ্যে প্রথম ধাপে দেশ ছেড়েছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন সহ 9 ক্রিকেটার। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ও ট্রেনার নাথান কেলি সহ 4 জন কোচিং স্টাফ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা। চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষ, আটক 144 ধারা জারি, যৌথ বাহিনী মোতায়েন। ভোলায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ, অভিযানে পুলিশ। রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় গ্রেফতার 5, এখনো থমথমে এলাকা। এবং ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন, আজ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি। বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।